আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা তাদের নিজস্ব সিদ্ধান্ত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। সেই সাথে আরও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায়। নূর নবী সরকারের প্রতিবেদনে বিস্তারিত। প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে গত 7 মাস ধরে। চলছে সংস্কার কার্যক্রম, দাবি উঠেছে ভোটের, সেই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের। বিবিসি নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। সেখানে তিনি প্রশ্নের জবাবে বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদের বিষয়। তারাই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। আমি তাদের হয়ে সিদ্ধান্ত দিতে পারি না। নির্বাচনে কারা অংশ নেবে সেটা ঠিক করবে নির্বাচন কমিশন। বিবিসির সাংবাদিক জানতে চান আগামী নির্বাচন কখন হবে। আমি এটি স্পষ্ট করেছি আগেও, যদি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম হয়ে যায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো। দায়িত্ব পালনের প্রথম দিন থেকেই বলছি ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা এটাকে এগিয়ে নিতে চাই। আমরা চারপাশে একে অপরের সাথে ভৌগোলিকভাবে সম্পর্কিত। দুই দেশে যাই হোক, দুদেশের মানুষ প্রভাবিত হয়। আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে পারবো না। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেটা আমাদের সম্পর্কের মূল জায়গা নয়। So that's what makes it uncomfortable. That doesn't mean our relationship with India has any impact on that. বিবিসির সাংবাদিক জানতে চান, নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কা জানিয়েছে, সরকারের ভূমিকা কি। গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমাদের এই ইস্যুতে কখনোই বিশ্বমান ছিল না। আপনাকে মনে রাখতে হবে, আমরা ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়েছিলাম। আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা আসতে সময় লাগবে। মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের বাজার, বিনিয়োগ সহ নানা ইস্যুতে জানতে চান বিবিসির সাংবাদিক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অর্থনীতি ভালো আছে। আমাদের অর্থনীতিতে করদাতার সংখ্যা খুবই কম। আমরা চাইলে রাতারাতি সবকিছু উৎপাদন বাড়াতে পারি না। আমাদের অর্থনীতি ভালো আছে। আমরা নতুন নীতি নিয়ে আগাচ্ছি। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সকল প্রয়াস আছে। প্রধান উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আমি খুব আশাবাদী। বলেন, এটা সম্পন্ন করা ছাড়া বিকল্প নেই। নূর নবী সরকার, ৭১, ঢাকা। অর্থ পাচার মামলায় 7 বছরের দণ্ড থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বাতিল করা হয়েছে অর্থদণ্ড। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেয়। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় 2013 সালের 17 নভেম্বর বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস এবং তার ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্টে তারেক রহমানের খালাসের রায় বাতিল হয় আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াস আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াস আল মামুন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের সাজা বাতিল করে রায় দেন। নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস সাহেব, এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। হাইকোর্টের রায় বাতিল হওয়ায় তারেক রহমানকে 7 বছরের দণ্ড খালাসের পাশাপাশি 20 কোটি টাকার জরিমানাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট। মামলার প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান তার আইনজীবীরা। হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে দুদকের আইনজীবী জানান, এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারিক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। বিএনপির আইনজীবীরা জানান, এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটি মামলা বাকি রইল, যেটার সাজাও স্থগিত করা হয়েছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে ১৯ জুলাই কামরুল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট ৫৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমনে রাজধানীর অন্যান্য এলাকার মতো মিরপুরও বেপরোয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও তাদের দোসররা। ১৯ জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান কামরুল। এই ঘটনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত কামরুলের ভাই মোহাম্মদ কামাল মিয়ার দায়ের করা এই অভিযোগে প্রধান আসামি করা হয়েছে প্রথিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে। এছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আনিসুল হক, হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আরাফাত ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট ৫৯ জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মাননীয় চিফ প্রসিকিউটর, ওনার বরাবর আজকে ভিকটিমের ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত হয়ে সশরীরে আজকে কামরুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার চাহিয়ে একটা লিখিত আকারে অভিযোগ দাখিল করেছে। এদিকে ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অভিযুক্তরা হলেন সাবেক আইজিপি KM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই ৯ জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে সাবেক আইজিপি KM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরপুর জসিমউদ্দিন মোল্লা, এই ৩ জনকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছিলাম এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য। আমাদের আবেদনটি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এই মামলায় গ্রেফতার দেখাতে আগামী ২৪ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ মে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, ৭১, ঢাকা। এনআইডি সেবা নিয়ে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না হলে পরের দিন বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার মানববন্ধন ও বৃহস্পতিবার কর্মবিরতির মতো ঘোষণাও দিয়েছেন তারা। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিতে সরকারি সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। আলাদা কমিশন গঠনের মধ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার সরকারের যে উদ্যোগ, তা নিয়ে বেশ কদিন ধরেই নিজেদের আপত্তি জানিয়ে আসছে এই সেবার সাথে জড়িত কর্মকর্তারা। বৃহস্পতিবারও একথা জানিয়ে আবারও স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আসেন এই বিভাগের কর্মকর্তারা। এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে কমিশনের অবস্থান জানতে স্লোগানও দেন তারা। গণমাধ্যমের কাছে তারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের কাছ থেকে এই সেবা পেয়ে আসছে। এই সেবা কমিশন থেকে সরিয়ে নেওয়া হলে সাধারণ মানুষেরই দুর্ভোগ বাড়বে, একই সাথে নিরাপত্তা নষ্ট হবে বলেও মনে করেন তারা। এনআইডিটা হলো ভোটার তালিকা সার্ভার থেকে তৈরি হয়। ভোটার তালিকা সার্ভারটা আমরা তো কাউকে দিতে পারি না।
এটা ইন্টিগ্রিটি আছে, এটা শুদ্ধতা বিষয় আছে, এটা বাইরে চলে গেলে নির্বাচনী হুমকির সম্মুখীন হবে। কোনোভাবে এনআরডিটা অন্য কোথাও যেতে পারে না। 12 তারিখের মধ্যে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি। যদি 12 তারিখের মধ্যে না হয়, 13 তারিখ বৃহস্পতিবার আমরা সারা দেশে মানববন্ধন করব 11টা থেকে 1টা পর্যন্ত। তারপরেও বলেছি যদি তার মধ্যেও যদি কোনো সুনির্দিষ্ট অগ্রগতি আমরা না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি সহ আমরা আরও কঠোর কর্মসূচিতে আমরা যাব। কর্মকর্তাদের এই অবস্থান কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার তাদের বলেন, নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি সেবা রাখার পক্ষে কমিশন। তাই খুব তাড়াতাড়ি সরকারকে চিঠি দেবে কমিশন। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে, এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে, আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি সরকার কমিশনের কথা রাখবে বলেও আশা করেন প্রধান নির্বাচন কমিশনার। তানিয়া রহমান, ৭১, ঢাকা। শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছে আদালত। ১,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। এদিকে হেনস্থার শিকার ছাত্রীর অভিযোগে একটি তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয়। তদন্ত চলার সময় সাময়িক বরখাস্ত থাকবে অর্ণব। এর আগে বুধবার রাতে তার মুক্তির দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে কথিত তৌহিদি জনতা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। শাহবাগ থেকে ক্যাম্পাসে যাবার পথে হেনস্থার শিকার হয়ে ফেসবুক পোস্টে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগও করেন তিনি। বুধবার বিকেলে শিক্ষার্থীরা অভিযুক্ত আসিফকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে যায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শাহবাগ থানায় সোপর্দ করে। এ ঘটনায় কথিত তৌহিদি জনতা নামে একদল মানুষ আসিফকে ছাড়িয়ে নিতে শাহবাগ থানা ঘেরাও করে। আসিফকে ছেড়ে দিয়ে উল্টো অভিযোগকারী ছাত্রীর নামে মামলা নিতে পুলিশের উপর চাপ সৃষ্টি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ৭১কে জানান, পোশাক নিয়ে আসিফের হেনস্থার শিকার হবার পর ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত, যে কারণে সে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মানসিকভাবে খুব বিপর্যস্ত দুইটা কারণে। এক হলো তার সাথে একটা ঘটনা ঘটেছে, আর হলো এদিকে তাকে নিয়ে নানান রকমের কথাবার্তা একটা আপনার ঘেরাও করা হয়েছে থানা ইত্যাদি। কাজে সে স্বাভাবিক মানসিকভাবে সে ভালো নাই। যে আমার জানা মতে আবেদন করেছেন, এখানে ওনার বিভাগের শিক্ষকরা ছিলেন, ডিন ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা ছিলেন। হেনস্থার শিকার ছাত্রীর অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি করেছে। তদন্ত চলাকালীন সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ সাময়িকভাবে বরখাস্ত থাকবেন বলেও জানান প্রক্টর। অভিযোগটা আমি প্রধান গ্রন্থাগারকে পাঠিয়ে দিয়েছি। উনি আমার জানা মতে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছেন এবং তদন্ত চলাকালে সে বিরত থাকবে সকল কার্যক্রম থেকে। তদন্ত চলাকালে সে আর চাকরিতে নাই, সে বিরত আছে। দুপুরে ১,০০০ টাকার মুচলেকায় আসিফের জামিন মঞ্জুর করে আদালত। আদালত সূত্র বলছে, মামলার বাদী তার মামলা প্রত্যাহারের জন্য থানায় আবেদন করেন। পরে সেই আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। হয়তো ভুলভাবে হয়েছে, আমার অপরাধ মধ্যে আমি স্বীকার করছি। যে ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। আড়ালে থেকে সহযোগীদের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোথাও অভিযান চালানোর কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে মব জাস্টিস কমছে না স্বীকার করে শুধু বাহিনী নয়, এর জন্য সংশ্লিষ্টদের পরিবারকে দায়িত্ব নেবার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাতে গুলশানে রীতিমতো ঘোষণা দিয়ে এবং গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে অবৈধ টাকা খোঁজার নামে প্রকাশ্যে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে পরদিন
3জনকে গ্রেফতার করে পুলিশ। জানায় ওই বাড়ি থেকে বিপুল টাকা লুটের আশায় মব তৈরি করে প্রকাশ্যেই ডাকাতি করতে গিয়েছিল বাড়িটির সাবেক কেয়ারটেকার সহ কয়েকজন। সেদিনই দুপুরে বসুন্ধরা এলাকায় 2 বিদেশি নাগরিক সহ 3 জন গণপিটুনির শিকার হন। এর আগে সোমবার মোহাম্মদপুরে ধূমপান কাণ্ডে মারধরের শিকার হন 2 নারী। সবশেষ ঢাবি শিক্ষার্থী হয়রানির ঘটনায় আটক অর্ণবকে ছাড়িয়ে নিতে তৌহিদি জনতার নামে রাতভর মব চলে শাহবাগ থানায়। এসব নিয়ে প্রশ্ন করা হলে মবের ঘটনার কথা স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি দ্বিমত করব না, এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যৎ কথা শেষ করে নেই, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এবার অভিভাবক সহ সব নাগরিককে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এদিকে মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি ঠেকাতে কাজ চলছে বলেও জানান তিনি। হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে। আগামী 7 মার্চ শুক্রবার মার্চ ফর খেলাফত নামের কর্মসূচি ঘোষণা করে রাজধানী জুড়ে পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরির। এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, এ ধরনের সভা সমাবেশ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। আড়ালে থেকে সহযোগীদের দিয়ে চাঁদাবাজি, দখলবাজির মতো অপরাধ করে যাচ্ছে দেশ বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে মারামারি এবং গোলাগুলির মতো ঘটনাও। বিশেষ করে মগবাজার এলাকায় প্রকাশ্য দ্বন্দ্বে লিপ্ত হয়েছে শীর্ষ সন্ত্রাসী জিসান এবং সুব্রত বাইনের অনুসারীরা। প্রায়ই ঘটছে সংঘর্ষ, তবে পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজনকে তারা নজরদারিতে রাখলেও বাকিরা বিদেশে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মোহন ইসলামের প্রতিবেদন। রাজধানীর মগবাজারের টিএনটি এলাকা, এই মসজিদের সামনেই বুধবার রাতে সংঘর্ষে লিপ্ত হয় কয়েকজন। ভিডিও ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে কয়েকজন মিলে বেধড়ক পেটাচ্ছে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে জানা যায় আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান বিপু, যিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী। তারপর থেকেই লাপাত্তা বিপু, তার খোঁজ পাচ্ছে না পুলিশ। পুলিশ জানায় মগবাজার এলাকার কেবল ময়লা, অবৈধ গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে শীর্ষ সন্ত্রাসী জিসান ও সুব্রত বাইনের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যে কারণে জিসানের লোকেরা বিপুর ওপর হামলা চালায়। এলাকার পরিস্থিতি এখন থমথমে। ক্যামেরার সামনে মুখ খুলতে চায় না কেউ, তবে সন্ত্রাসীদের উৎপাতে আতঙ্কে আছে মানুষ। জানলে তো বলা যাবে না, বোঝেন না সমস্যাগুলো। প্রায় 10-12 জন দৌড় দিয়ে গেছে, আর সাথে 2টা মোটর সাইকেল গেছিল। মানে এতটুকু বুঝছি, তারপরে অতটুকু আর কিছু না যায়নি। আমরা আতঙ্কের মধ্যে আসছি, কোয়া যাব না। আমরা শান্তি নাই। এই ঘটনায় কোনো মামলা হয়নি, তবে তদন্ত করছে পুলিশ। গত রাতের ঘটনার রিয়েল ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে পুলিশ সহ অন্যান্য বাহিনী কাজ করছে। মগবাজার কেন্দ্রিক যে বিভিন্ন গ্রুপ রয়েছে, এই গ্রুপের বিরুদ্ধে আমরা পুলিশ এবং অন্যান্য বাহিনী একসঙ্গে অভিযান পরিচালনা করব। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে তারা নজরদারিতে রেখেছেন, তবে কয়েকজনের সন্ধান মিলছে না। তারা বিদেশে বসেই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে ধারণা পুলিশের। 5 আগস্টের পরে হঠাৎ করে তারা বাইরে গেছে। তো বাইরে গেছে, এদের মধ্যে আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে 2-4 জন ইনঅ্যাক্টিভ হয়েছে। কিছু আবার ওদের ওই যে সেকেন্ডারি, টার্সিয়ারি যারা লেয়ারের, ওদেরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছে। ইনফরমেশনটা আমাদের আছে, তা আমরা ওগুলোকে লিস্টটা আমাদের হাতে আছে, আমরা অ্যারেস্ট করতেছি এবং ওরা আমাদের নজরদারিতে কিছু আছে, সবাই নাই, কিছু আমরা ট্রেসই করতে পারতেছি না।
কিছু যে দেশে আছে না চলে গেছে এটা আমার কিন্তু কনফার্ম না। শীর্ষ সন্ত্রাসীদের বিভিন্ন স্তরের সহযোগীরা এখন অপরাধে লিপ্ত বলে জানান এই কর্মকর্তা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeauty.com-এ। নারায়ণগঞ্জের ব্রাহ্মণনদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর ৪৯টি অ্যাকাউন্টে ১৪,০০০ কোটি টাকা লেনদেনের অস্বাভাবিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও এই দম্পতি ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছে দুদক। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ১১টি ব্যাংক হিসেবে ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। লাক মিয়ার লাকি কপাল শিরোনামে নারায়ণগঞ্জের ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যানের অর্থ সম্পদের চিত্র নিয়ে একটি প্রতিবেদন করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। জনাব মোহাম্মদ লাক মিয়া। এই প্রতিবেদনের প্রায় ৩.৫ মাস পর দুদক বলছে লাক মিয়ার প্রকৃত সম্পদের পরিমাণ আরও বেশি। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ৪৯টি অ্যাকাউন্টে ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে এবং তার স্ত্রী মাহবুবা বেগমের ১৪টি অ্যাকাউন্টে ৪৬১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের সত্যতা মিলেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ৪৯টি ব্যাংক হিসাবে ১৪,৩৭৬ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির ২৯টি অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসেবে ৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মেলায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৩২ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদগত সারে হস্তান্তর স্থানান্তর রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। নয়নাদিত্য, ৭১, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৭০ জনের বেশি দালালকে আটক করেছে যৌথ বাহিনী। আটক হওয়াদের ৩ মাসের জেল দেয়া সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অভিযানে থাকা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সকাল 10:30টায় হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড এবং প্যাথোলজি বিভাগ থেকে তাদের আটক করা হয়। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরই দালালদের দৌরাত্ম্যের মুখে অসহায় সাধারণ রোগীরা। হাসপাতালের বেড, ট্রলি, পরীক্ষা নিরীক্ষা সব ক্ষেত্রেই বহিরাগত দালালদের প্রভাব। এদের উৎপাতে সর্বশান্ত হন রোগীরা, ব্যাহত হয় চিকিৎসা সেবা। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকাল 10টার দিকে হাসপাতালে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা। হাসপাতালের চত্বর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ অভিযান চালিয়ে দালাল চক্রের নারী ও পুরুষ সদস্যদের আটক করা হয়। এমন অভিযানে রোগীরা স্বাগত জানালেও অভিযুক্তরা উল্টো উগ্র আচরণ করে। আমি উত্তেজিত না, আমি আসছি আমার কলিগকে বাঁচাতে। আমার কলিগকে অ্যাটাক করছে, আমি আমার কলিগকে নিতে এসেছি। দালাল তো থাকবেই, দালাল অবশ্যই আছে। ম্যাডামকে বলছি যে ম্যাডাম, স্যার বলছে যে শুধু অ্যাডমিট পেশেন্টগুলো হবে, আউটডোর পেশেন্ট হবে না। তো ম্যাডাম তখন বলছে যে আপনি মেরিনোবাতে দিতে বলেন, ওখানে আমরা বলে দিচ্ছি কম দামে করে দিব। এ সময় যৌথ বাহিনী দালাল চক্রের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। পুঁজিবাজারে অনিয়ম ও দুর্নীতির তদন্তে যেসব কর্মকর্তারা ক্ষতির মুখে পড়েছেন তারাই আন্দোলনের নামে পরিস্থিতি ঘোলা করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে দিনভর কর্মবিরতি শেষে সংবাদ সম্মেলনে আবারও চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রিয়াজ সেজানের প্রতিবেদন। পুঁজিবাজারে ব্যাপক দুর্নীতি আর লুটপাটের অভিযোগ বিদায়ী কমিশনের বিরুদ্ধে। এর সাথে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল কিনা সে বিষয়েও চলছে তদন্ত। এরই মধ্যে 7টি তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে, অভিযোগ গঠন হয়েছে 3টির। চলছে কর্মকর্তা কর্মচারীদের শোকজ আর বাধ্যতামূলক অবসরে পাঠানো। তবে সরকারি কর্মচারী আইন না মেনেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিনভর কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ সম্মেলনে আবারও স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ আনেন তারা। এখনো এনফোর্সমেন্ট প্রক্রিয়া যাদের বিরুদ্ধে চলমান আছে তাদেরকে দিয়ে পুঁজিবাজার তদন্তের নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে টার্গেট করে কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে বেআইনি ও অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। চলমান তদন্ত বিঘ্নিত করতেই এমন আন্দোলন কিনা জানতে চান সাংবাদিকরা। আমাদের সবারই দাবি তদন্ত কমিটি যেই প্রতিবেদন দিয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ করে দেন। প্রকাশ করার পরে সেটা আইনগতভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেন। জি, আইনগত এবং বিধি অনুযায়ী কোনো বিধি যাতে ব্যর্থ না হয়। বেলা 3টায় সেনাবাহিনীর পাহারায় বিএসসিসি ভবনে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি জানান কোনো চাপেই মাথা নত করবেন না তিনি, বরং দুর্নীতির বিরুদ্ধে তার কার্যক্রম চলবে। আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে যাব। এই সময় কর্মবিরতি ভেঙে কাজে ফেরার আহ্বান জানান কমিশনাররা। আমরা আহ্বান জানাবো ওনাদেরকে কাজে ফিরে আসার জন্য। দিনভর কর্মবিরতি শেষে নতুন কোনো কর্মসূচি না দিয়েই শেষ হয় বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। রিয়াজ সেজান, ৭১, ঢাকা। ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে পোশাকের বিপণী বিতান এবং ফ্যাশন হাউসগুলোর বেচাকেনা। অন্যান্য বারের মতো এবারও ফ্যাশন হাউস সারা নানান ধরনের কালেকশন দিয়ে এবারের ঈদের পসরা সাজিয়েছে আউটলেটগুলোতে। এসব আউটলেট থেকেই সব শ্রেণীর ক্রেতারা কিনতে পারবেন সুবিধামতো পছন্দের পোশাক। তবে নারীদের পোশাকে নতুন সংযোজন এক্সক্লুসিভ মসলিনের 3 পিস। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ঈদের আনন্দ পরিপূর্ণ হয় নতুন জামায়। আর এই ঈদকে ঘিরে নতুন পোশাকের উন্মাদনা সব থেকে বেশি থাকে শিশুদের ভেতর। পছন্দের পোশাক কিনতে বেশ ভিড় দেখা যায় সারা ফ্যাশনের মিরপুর আউটলেটে। শিশুদের ফ্যাশনে ফ্রক, লেহেঙ্গা, 3 পিস, কুর্তি, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, সারার কিডস জোন সেজেছে দারুণ সাজে। আমি কিনছি টি শার্ট, এরপর হচ্ছে জিন্স, তারপর একটা শার্ট কিনছি, তারপর প্যান্ট কিনছি, এখন পাঞ্জাবি কিনতে যাব, তারপর জুতা কিনবো। আমি পিঙ্ক কালারের ফ্রক খুঁজতেছি। সারা থেকে প্রোডাক্ট কিনা হয় কাজ ওদের প্রোডাক্টগুলো অনেক কমফোর্টেবল। তার ড্রেসগুলো অনেক সুন্দর লাগে আর কমফোর্টেবলও আছে। সন্তানের আবদার পূরণে বাবা মায়ের চেষ্টা থাকে সবার আগেই। রোজা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে সব আউটলেটেই। তাই সন্তানের জন্য পছন্দের পোশাকটি সবার আগেই কিনতে অনেকেই একটু আগেই আসছেন কেনাকাটার স্বার্থে। সারার প্রাইসটা হচ্ছে রিজনেবল প্রাইস এবং হচ্ছে পণ্য ভালো। আমি স্যাটিসফ্যাকশন। রোজার ফার্স্টের দিকে আসার কারণ হচ্ছে সাইজটা পাওয়া যায়, সুন্দর সুন্দর সাইজ পাওয়া যায়, কালার পাওয়া যায়। সারার থেকে প্রোডাক্ট কেনা খুব কোয়ালিটি ভালো থাকে। আমাদের এখন আলহামদুলিল্লাহ কাস্টমার খুব ভালো। নজর কাড়া 3 পিস, ইথনিক, কুর্তি, লেডিস শার্ট, টি শার্ট, ফ্যাশন টপস, আনস্টিচ 3 পিস পাওয়া যাচ্ছে ৩,৮০০ টাকা থেকে ১০,৫০০ টাকার ভেতর। ঈদের নতুন সংযোজন মসলিনের উপর ভারী কারচুপির কাজ করা 3 পিস। আমাদের এবার ঈদে সব থেকে হাই রেঞ্জের মধ্যে আসছে ১৯,৯৯০ টাকার মধ্যে। ওইটা হলো ফুল হলো ফেব্রিকটা হলো ক্র্যাপ সিল্ক, তার উপর হলো মুসলিন কাপড়ের উপর হ্যান্ডমেড। পছন্দের শাড়ি পাওয়া যাবে ২,০০০ থেকে ৬,০০০ টাকার ভেতর। পরিবারের সবার জন্য একই পোশাক মিলবে সারা লাইফস্টাইল লিমিটেডের যে কোনো আউটলেটে। আমাদের মিরপুর আউটলেটে প্রায় সকল আপডেট প্রোডাক্টগুলো থাকে, যে কারণে
কাস্টমাররা এসে খুশি হয়। প্রত্যেকটা ফেব্রিক এবং অ্যাক্সেসরি সবগুলোরই টেস্ট হয়, কোয়ালিটি 100% ইনশিওর করে তারপরে আমরা প্রোডাকশনে যাই। আমাদের এমডি স্যারের একটাই চাওয়া যায় কোয়ালিটি। সারা লাইফস্টাইলের মেন্স কালেকশন ভীষণ জনপ্রিয়। টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট, লুঙ্গি, গ্যাভার্জিন প্যান্ট, এবার ঈদকে সামনে রেখে দারুণ সব পাঞ্জাবি এনেছে সারা। সুমনা সুমি, ৭১, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২৫ পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। পুরস্কার প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানী, পপ সম্রাট আজম খান, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ ও শহীদ আবরার ফাহাদ। বদরুদ্দিন ওমর ছাড়া বাকি সবাই প্রয়াত। তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এবারে খেলার খবর। দলীয় সেমিফাইনালে হেরেছে, তবু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার থেকে বেশি টাকা পাচ্ছে সাউথ আফ্রিকা। কেননা বৃষ্টির কারণে গ্রুপ পর্বে 2টি ম্যাচ বাতিল হয় অস্ট্রেলিয়ার, সেজন্য অজিরা পাচ্ছে 9 কোটি 13 লাখ টাকা। অন্যদিকে সাউথ আফ্রিকার গ্রুপ পর্বে ভেস্তে গিয়েছিল কেবল একটি ম্যাচ, তাই প্রোটিয়ারা পাচ্ছে 9 কোটি 34 লাখ টাকা। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নেওয়ার জন্যই 8 দলের প্রত্যেককে দেয়া হয় $1,25,000 মার্কিন। আর গ্রুপ লিগের প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলকে দেয়া হয় $34,000 মার্কিন করে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।